আলোচনা করব ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে যে রাজনৈতিক দলাদলি সেই বিষয়টাকে এড়িয়ে গিয়ে আজকে ঠিক এই প্রজন্ম ভারতবর্ষের সংবিধান মেনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে সামনে এনে আগামী ভারতবর্ষকে কোন দিকে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই পরিচয় করিয়ে দিই, প্রণব সরকার। উনি পড়াশোনা করে চাকরির ক্ষেত্রে পা রেখেছেন, চেষ্টা করছেন কোনো চাকরি, এবং অবশ্যই কোনো এক রাজনৈতিক বিশ্বাসী। প্রথমেই যেটা আমরা বলবো, প্রণব, তোমরা কিভাবে ভাবছো যে আগামী ভারতবর্ষ এই সংবিধান এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা কিভাবে আরো উন্নত করতে পারবো বা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে কিছু যদি তুমি বলো। প্রথমত একজন নাগরিক হিসাবে আমার দেশের, আমার রাষ্ট্রের এবং আমার রাজ্যের একজন নাগরিক হিসাবে আমি প্রথমেই, শুধু আমি কেন, আমার মতো সমবয়সী এই প্রজন্মের মানুষেরা যেটাকে প্রথমেই প্রায়োরিটি দেবে সেটা হচ্ছে সুনিশ্চিতীকরণ। অর্থাৎ আমার পড়াশোনা, আমার স্কুল শিক্ষা, আমার কলেজ শিক্ষা, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর যে কেরিয়ারটা আমি অর্জন করছি সেখানে যেন আমার রাজনৈতিক দল বা আমার সরকার বা আমার রাজ্যের মধ্যে যারা আমাকে পরিচালনা করছে একটা সুনিশ্চিতীকরণ যে হ্যাঁ, আমি আমার জীবনের অধিকাংশ সময় যে শিক্ষাটাকে অর্জন করেছি সেই শিক্ষাটাকে সঠিক খাতে আমার মূল্যায়ন, আমার যোগ্যতা দিয়ে আমি এগিয়ে নিয়ে যাব। সেই সুনিশ্চিতীকরণ বিভিন্ন দল বা বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে দেওয়ার চেষ্টা করেছে। সেখানে বিরোধিতা এসছে, সেখানে এসছে একটু ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন, এগুলো তো থাকছে, ছাত্র রাজনীতি, কারণ যেহেতু আমরা সেই জায়গা থেকে আমরা বিলম্ব করছি, তো সেগুলোর মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু মেন প্রায়োরিটি আমাদের সুনিশ্চিতীকরণ। যে সরকারি দিতে পারবে আমরা অবশ্যই সেই পথেই বা সেই দিকেই আমাদের বিশ্বাস এবং সেদিকেই আমাদের আগ্রহটা থাকে। সুনিশ্চিতকরণ যেটা তুমি বললে সেটা কি তোমাদের খালি কর্মক্ষেত্রে সুনিশ্চিতকরণ, না আরো ধরুন বিজ্ঞানে, সার্বিক জীবনে, সার্বিক জীবন, সেখানে আমরা শিক্ষার একটা সুনিশ্চিতীকরণ যেরকম আমরা সরকারের থেকে পাচ্ছি বা আমাদের পরিবেশ থেকে আমরা পাচ্ছি। শিক্ষা শেষ মানে তো আমাদের কেরিয়ারটা শেষ নয়, তারপর একটা বিশাল কেরিয়ার, একটা বিশাল জীবন। সেখানে যেন আমার বেসিক যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেটার একটা সুনিশ্চিতীকরণ, সেখানে আমার যে স্বপ্নগুলো রয়েছে সেটার পেছনে ছুটতে গিয়ে যাতে আমার অন্যান্য জিনিসগুলো যাতে অবদমিত না হয়ে পড়ে তার একটা সুনিশ্চিতীকরণ। অর্থাৎ একটা মানুষ সার্বিকভাবে সে যদি বেঁচে থাকতে চায় তার পরিমণ্ডলের সুনিশ্চিতীকরণই সে চায়, এবং তার জন্য সে যতটুকু লড়াই করার জন্য প্রস্তুত সে সেইভাবেই তার প্রত্যেকের জীবনে লড়াই করতে করতে আমরা এগিয়ে চলেছি। আমাদের গণতন্ত্র বা সংবিধানে শিক্ষিত বা অশিক্ষিত এটা খুব একটা ধার ধারে না, বা কোনো একটা মানে নেই। রাজনীতিতে যে কোনো দলেই অশিক্ষিত বা শিক্ষিত তারা আসেন, কিন্তু একটা দেশ বা সমাজ এগিয়ে নিয়ে যেতে গেলে যে শিক্ষাটা দরকার, ন্যূনতম যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাকে আমরা কোনো রাজনৈতিক দলই সেইভাবে এগিয়ে নিতে পারেনি বা চায়ওনি হয়তো। তো তোমরা কি এই দিকে কোনো কিছু ভাবছো যে একটা রাজনীতি করতে গেলেও যে একটা শিক্ষার দরকার হয়, যে জ্ঞানের দরকার হয়, জ্ঞান অর্জন করার দরকার হয়, সেই দিকটা দিয়ে একটু যদি কিছু বলো। শিক্ষাই হচ্ছে সবকিছুর চাবিকাঠি। আমি যদি কোনো একটা বিষয় আত্মস্থ করতে চাই সেই বিষয় সম্পর্কে একটা সার্বিক জ্ঞান থাকা আমার দরকার। যদি সামাজিকীকরণ বলেন, অর্থাৎ একটি শিশু যখন বড় হচ্ছে সে পরিবারে তার মাকে প্রথম চিনছে, বাবাকে চিনছে, পরিবার, তারপরে বন্ধু বান্ধব, তারপরে বৃহত্তর জগৎ। এই বৃহত্তর জগতের সম্পর্কে চিন্তা ভাবনা যখন সে আরোপিত করছে তার মধ্যে রাজনীতি, তার মধ্যে সমাজতত্ত্ব, এই সমস্ত জিনিসগুলো আসছে। তো সেখানে যদি আমার সেই শিক্ষার মধ্যে কোনো খামতি থেকে যায় তাহলে সেই বিষয়টা সম্পর্কে আমি অবগত হতে পারছি না। ফলে যার জন্য আমি লড়ছি বা যে জিনিসটা সম্পর্কে আমি মতবাদ দিচ্ছি বা সেই জিনিসটার জন্য আমি হয়তো ঝাঁপিয়ে পড়ছি, সেই জিনিসটার সাম্যক জ্ঞান সম্পর্কে আমার একটা
কুণ্ঠিত বোধ থেকে যায়, কারণ সেই শিক্ষাটা আমার পরিপূর্ণভাবে হয়নি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখানে এই দ্বিমতটি রয়েছে, আমার বেসিক নিডের যে জিনিসগুলোর প্রয়োজন তারগুলোর জন্য আমি ঝাঁপিয়ে পড়ছি, অর্থাৎ আমার সুনিশ্চিতকরণ নেই বলে আমি শিক্ষাটাকে এখানে আর প্রাধান্য দিচ্ছি না। আজকে আমি যতটুকু শিক্ষা পেয়েছি, আমি হয়তো আমার পারিবারিকভাবে বা হয়তো রাজনৈতিকভাবে বা হয়তো আঞ্চলিকগতভাবে আমি হয়তো ক্লাস 5-6, তারপরে আমি হয়তো আমার শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমার যেহেতু কর্মের ক্ষেত্রে অনিশ্চিতকরণ রয়েছে, যে কারণে আমি হয়তো যে কারণে আমি হয়তো অন্যান্য কোনো কাজের সঙ্গে লিপ্ত হয়ে গেছি, কিন্তু চাইছি আমি ব্যবস্থাটার পরিবর্তন, আমি রাজনৈতিক দলে ঝাঁপিয়ে পড়ছি। হয়তো আমার ব্যক্তিগত জীবন শিক্ষা, আমার কর্মশিক্ষা, যারা হয়তো স্কুল সার্টিফিকেট অনুযায়ী বা হয়তো কলেজের অনুযায়ী পাশ করেছে, সেই দিক থেকে হয়তো সমানভাবে হয়তো শিক্ষিত, হয়তো ব্যক্তিগত জীবনে তারা হয়তো তাদের পুঁথিগত জীবনে, কিন্তু সার্বিকভাবে আমাদের উদ্দেশ্যটা এক। অর্থাৎ একটি পার্টি অফিস যখন খোলা হচ্ছে, সেখানে সে যে সকালবেলায় চা বিক্রি করছে, সেও সন্ধ্যেবেলা যখন অংশগ্রহণ করছে, এবং যে সদ্য কলেজ ইউনিভার্সিটি পাশ করা হয়তো লেকচার দিয়ে এলো, সেও অংশগ্রহণ করছে। এখানে শিক্ষার বেসিসে হয়তো রাজনৈতিক দলের অংশগ্রহণকারিতা নিয়ে কোনো পার্থক্য আসছে না, আসছে ইন্টেন্সিটি নিয়ে, অর্থাৎ আমি কতটা তীব্রভাবে ঝাঁপিয়ে পড়তে পারি, অর্থাৎ আমার অনিশ্চিতকরণগুলোর জন্য আমি কতটা আওয়াজ তুলতে পারি তার জন্য। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক কমিটি, ইউনিট কমিটি, এখানে যে সমস্ত মিটিংগুলো হয়, সেখানে বিভিন্ন ধারার মানুষরা থাকে, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকে, কিন্তু তাদের উদ্দেশ্য এক। এই উদ্দেশ্যগতভাবে যার উদ্দেশ্য যত সফল হবে, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, এবং এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক আদর্শ, সঠিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমাদের সাপোর্ট বরাবরই তাদের সাথে থাকে। আমরা দেখলাম কয়েকজন ইয়ং জেনারেশনের নেতা বা আগামী দিন নেতৃত্ব দেবে, তারা হঠাৎই প্ল্যাটফর্ম বদল করলো, একদম বামপন্থী থেকে ডানপন্থী। তো এই দল বদল করা নিজের স্বার্থে কি আদর্শগত স্বার্থে, সেটা পরের কথা, কিন্তু এই দল বদল করাটা তোমাদের মতো নিয়ম জেনারেশন তোমরা কি চোখে দেখছো? এখানে আমি শেক্সপিয়ারের একটি কথা দিয়ে শুরু করতে চাই, যেখানে তিনি বলছেন যে কোনো ক্যারেক্টারই পরিপূর্ণ ভালো এবং পরিপূর্ণ খারাপ হতে পারে না। আমরা হয়তো অডিপাসের বিভিন্ন ক্যারেক্টার, যেখানে হয়তো ট্র্যাজিক ফিউ ছিল, ক্যারেক্টার হয়তো কোনো ফল্ট ছিল না, শেক্সপিয়ারের হয়তো ক্যারেক্টারগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে চরিত্রগত ত্রুটি রয়েছে। কেউ পরিপূর্ণভাবে ভালো, কেউ পরিপূর্ণভাবে খারাপ হতে পারে না। আমি একটি আদর্শে বিশ্বাসী হলাম, সেই আদর্শ যে সম্পূর্ণভাবেই ভালো হবে, তার মধ্যে খারাপের কোনো দিক থাকবে না, এটা কখনোই নয়। অবশ্যই থাকতে পারে। যদি সেইভাবে আপনার প্রশ্ন অনুযায়ী যদি বামপন্থী থেকে ডানপন্থী চিন্তা ভাবনার কথা বলেন, এবং বামপন্থী চিন্তা ভাবনাটা একটা আদর্শ, একটা চিন্তা ভাবনা। এটা যখন যদি আমি এই চিন্তা ভাবনা আমি বিশ্বাসী হলাম, এবং এই বিশ্বাসটাকে আমি বর্তমান সমাজ জীবনে বা রাষ্ট্র জীবনে আমি অ্যাপ্লাই করতে চাইলাম, যেটা ইতিহাসে ঘটেছে, যেটা আমাদের লেনিন আমাদের বলসেভিক অ্যাক্টিভিস্টের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম 1920 দশকে, এবং সেখানে দেখলাম ওই আদর্শটাকে যখন অ্যাপ্লাই করলাম বেশ ভালো চলছে। কিন্তু সেই আদর্শের যে যে রুলসগুলো ছিল, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত অধিকার থাকবে, সাধারণ মানুষের সমস্ত অধিকার থাকবে রাষ্ট্রের হাতে, এটা তো রাষ্ট্র বলে কিছু না, একটা পার্টি, সমস্ত কিছুই একটা মেন, একটা সুপ্রিম পাওয়ার তার। অর্থাৎ আমি যদি চাই যে আমার এই বাড়ি, আমি এই বাড়ির এখানে একটি বিজনেস করব, তার জন্য কিন্তু আমাকে রাষ্ট্রের কাছে কৈফিয়ত দিতে হবে যে হ্যাঁ আমি ধূপকাঠির বিজনেস করছি, আমি এই বিজনেস করছি। অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানা বলে কিছু নেই, কারণ আমার আদর্শে রয়েছে। ওই আদর্শগত দিয়ের জন্য ব্যক্তি মালিকানা বলে কিছু থাকবে না, কারণ ব্যক্তি মালিকানা থাকলে সেখানে সাধারণ মানুষদের জীবনের যে প্রবাহ সেটা নষ্ট হতে পারে, সকলের সমান অধিকার থেকে বঞ্চিত হতে পারে, একটা ক্লাসিফিকেশন চলে আসবে। কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ 30-এর দশক, 40-এর দশকের বিশ্বযুদ্ধ, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, কিন্তু দেখা গেল এই দীর্ঘ 50 বছরে সাধারণ মানুষদের জীবন সেই দেশে, অর্থাৎ এই আদর্শে বিশ্বাসী যে সমস্ত মানুষেরা, আমি এবং ডাইরেক্ট হয়তো বলছি সোভিয়েত ইউনিয়ন, সেখানকার সাধারণ মানুষদের জীবনের যে মান তা কমে যাচ্ছে। কেন কমছে না? দেখা যাচ্ছে যে তারা অন্যান্য দেশে, সেটা ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, তারা যেহেতু সেখানে সমাজতন্ত্র নেই, সেখানে হয়তো ধনতান্ত্রিক একটা চিন্তা ভাবনা, তাদের জীবনের মান এবং এদের জীবনের মানের মধ্যে একটা অনেকটা ডিফারেন্স। কারণ সরকারি যেহেতু বা পার্টি বা রাষ্ট্র যেহেতু সর্বেসর্বা, সুতরাং তার ইচ্ছে মতো সে ইনভেস্ট করছে, ইউটিলাইজেশন করছে, সাধারণ মানুষের জীবন প্রকৃতির উপর সে তাকাচ্ছে না। তাহলে আমি একটি আদর্শ অ্যাপ্লাই করলাম, অথচ দেখালাম, দেখতে পেলাম এই ফলগুলো আমি পেলাম, তার মানে আমার নিশ্চয়ই এখানে কোনো ত্রুটি রয়েছে। যে কারণে মিখাইল গর্বাচেভ যখন 1984 কি 85 যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলো, 6 বছরের মধ্যে দীর্ঘ 60-70 বছর ধরে চলা একটি সংগঠন পুরো ভেঙে পড়লো। 6 বছরের মধ্যে, দীর্ঘ 60 বছরের মধ্যে ধরে চলা একটা প্রতিষ্ঠান, একটা আদর্শ, কারণ সেই ক্ষোভটা ভেতরে ভেতরে ছিল। তারপরে নিশ্চয়ই সেই আদর্শের মধ্যে থেকেও সেই আদর্শের যে অপকারিতা, সেগুলো মানুষ বুঝতে পেরেছে, এবং তখনকার ছাত্র বা তখনকার ইয়ং জেনারেশনরাই বুঝতে পেরেছে।
কারণ যখন হয়তো প্রতিস্থাপিত হচ্ছে, যারা 44 বছর বা 40-50 তাদের মধ্যে যতটা এফেক্ট ফেলছে, ওই যে রবীন্দ্রনাথের ওরে নবীন ওরে আমার কাছে আত্মরাদের ঘাম এলে দুই বাচ্চা, ফলে ছাত্র যুবর মনে সেই বিক্ষোভটা অনেক বেশি হয়েছিল, যে কারণে ওরা আদর্শকে বিশ্বাসী হলো না, ওরা ব্যক্তিগত জীবন সেই প্রায়োরিটিটাকে দিল, যে আমি যদি আমার জীবনের মান উন্নত করতে পারি, আমি আমার পাশের বাড়ির, আমার পাশের মানুষদের করবো, আমার অঞ্চলের করতে পারবো, আমার প্রদেশের করতে পারবো, রাজ্যের করতে পারবো, রাষ্ট্রের করতে পারবো, তাহলে রাষ্ট্রকে তো আলাদাভাবে আমার করার দরকার নেই, আমি আমারটা বুঝছি এবং আমি সার্বিকভাবে রাষ্ট্র সেখানে আমার একটা প্রায়োরিটি থাকবে। কিন্তু রাষ্ট্র যদি পরিপূর্ণভাবে আমাদের দায়িত্ব নিয়ে নেয়, আমরা একা নই, আমরা অজস্র অসংখ্য রয়েছি, প্রত্যেকের দায়িত্ব নেওয়া রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। রাষ্ট্র একটা সার্বিক কলাকুশলী দিয়ে দেবে যে হ্যাঁ আমার এই এজেন্ডা রয়েছে, আমার প্রোপাগান্ডা রয়েছে, এই অনুযায়ী আমি কাজ করবো, সেখানে ব্যক্তিগত জীবনের আশা। তুমি এটা খুব ভালো বলে, রাষ্ট্র সব দায়িত্ব রাষ্ট্র নিতে পারে না, তোমাদের দায়িত্ব, সবারই দায়িত্ব থাকে। তো তুমি এই আজকে তোমার এই জেনারেশনের দায়িত্ব, এই যে আজকে দলবদল হলো একটা বামপন্থী থেকে ডানপন্থী বা ডানপন্থী থেকে অন্যপন্থীতে, তো আমরা বা প্রান্তিক মানুষরা তোমাদের আগামী প্রজন্মে, আগামী দিনের নেতা হিসাবে আমরা দেখছি বা দেখছিলাম, তো আমাদের মনের যে আঘাতটা, এইটা তোমরা কিভাবে আমাদের মলম লাগাবে, বা আমাদের এই দুঃখ যে তুমি একটা আদর্শে ছিলে, সেই আদর্শ থেকে হঠাৎ অন্য আদর্শে, এই দলাদলির ব্যাপারটা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতেই ভালো মন্দ আছেই, কিন্তু তোমাকে আজ আমি নেতা ভেবে বসলাম, কালকে দেখলাম অন্য দলে চলে যাওয়া, বা ভোটে জিতে অন্য দলে চলে যাওয়া, এইটা কি আমাদের সমাজকে পিছিয়ে দিচ্ছে? এখানে দুটো অভিমত রয়েছে। এখানে প্রথমত আসে ব্যক্তিগত অভিমত, অর্থাৎ একটি আমি আদর্শে বিশ্বাসী হলাম এবং আমি চাইছি আমার রাজ্যের বা আমার প্রদেশের বা আমার রাষ্ট্রের সাধারণ মানুষদের জন্য আমার নিজের জীবনকে আমি নিয়োজিত করব, এটা আমার প্রাথমিক আদর্শ এবং এই কাজটাকে আমি একটা আদর্শের মধ্যে দিয়ে করতে চাইছি বা কোনো রাজনৈতিক দলগত আদর্শের মধ্যে দিয়ে করতে চাইছি, কিন্তু কোনো প্রতিকূলতায় সেই আদর্শটা বিঘ্নিত হলো, কিন্তু তাই বলে আমার ইচ্ছেটা তো বিঘ্নিত হলো না, আমি সাধারণ মানুষদের স্বার্থে আমার জীবনকে আমি উৎসর্গ করব, তাদের ভালো মন্দ, তাদের চিন্তা চেতনার মধ্যে দিয়েই, অর্থাৎ তাদের ভালো মন্দের মধ্যে দিয়ে আমার ভালো মন্দটা আমি খুঁজে নেব। অর্থাৎ যখন দেখলাম আমার আদর্শটা বিঘ্নিত হলো, আমার ইচ্ছে বা আমার অভিলিপ্সা, আমার আকাঙ্ক্ষাগুলো বিঘ্নিত হলো না, ফলে যে আদর্শটা পরবর্তীকালে আমি সেই আদর্শের মধ্যে কাজ করছি। কিন্তু এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, সেখানে একটা আদর্শকে ধরে থেকেই তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়াটা অনেক বেটার, কারণ যতবার আমি আদর্শ চেঞ্জ করব, আমার আদর্শের আইডেন্টিফিকেশনটা কোথাও না কোথাও সেখানে আঘাতপ্রাপ্ত হবে, হয়তো আমার চিন্তা ভাবনাটা আঘাতপ্রাপ্ত হচ্ছে না, কারণ আমি সাধারণ মানুষদের জন্য নিয়োজিত হয়ে আমার যখন স্কুল জীবন থেকে শুরু হয়েছে, আমি তখন থেকে ভেবেছি, আমার যখন 70 বছর হচ্ছে তখন আমি তাই ভাবছি, কিন্তু মাঝখানের আদর্শগুলো যদি পরিবর্তিত হয়ে যায়, সেই আদর্শের পরিবর্তন এলে সেটা সার্বিকভাবে যাদের কাছে আমার ইমেজ তৈরি হচ্ছে তাদের কাছে অবশ্যই কষ্টকর। আজকের এই পুঁজিবাদী সময়ে আমরা যে শিক্ষা পাচ্ছি, হ্যাঁ, সেই শিক্ষার মধ্যে তুমি বললে যে সাধারণ মানুষের জন্য, মানুষের ভালোর জন্য আমরা কাজ করব, আদর্শ হয়তো চেঞ্জ হতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের ভালো না নিজের ভালোর জন্য আমি নিজের আদর্শকে সরিয়ে রাখলাম, অন্য আদর্শে চলে গেলাম। হ্যাঁ, এই জায়গাটা ঠিক মানে মানুষ ঠিক নিতে পারছে না। হ্যাঁ, তো এই জায়গাটা একটু যদি তুমি ভালো করে সেভাবে যদি দেখেন, আমার যতটুকু মনে হয় প্রতিটা মানুষ বায়োলজিক্যালি ভাবে নিজেকে উন্নত করতে চায়, ঠিক আছে, সেটা আমাদের জেনেটিক্যালি ভাবেই চলে আসছে এবং নিজেকে উন্নত মানে নিজের স্বার্থে, এক্স্যাক্টলি, এবং সেই স্বার্থের বিনিময়ে যদি অন্যকে আমি ধ্বংসপ্রাপ্ত করি বা আঘাতপ্রাপ্ত করি, তাতে আমার কিছু যায় আসে না। অর্থাৎ আমি পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করতে পারবো এমন ভাবে যে আমার তেলের দাম যাই বাড়ুক আমার কিছু আসে যাবে না, আমার জমির দাম যাই বাড়ুক আমার কিছু আসে যাবে না, কারণ আমি সুরক্ষিত করে নিয়েছি আগত 50 বছর কি 100 বছর আমি এবং আমার পরবর্তী সন্তানরা সেই পথে এগিয়ে যেতে পারবে। এই মানসিকতাটা অনেকের কি অধিকাংশ ক্ষেত্রে হলো, আমার ক্ষেত্রে হয়তো রয়েছে, আগে আমি নিজেরটা গুছিয়ে নেবো তারপরে, কিন্তু যদি সেভাবে দেখেন পুরোনো দিনের যদি মানসিকতার সঙ্গে বিচার করেন, অনেক পার্থক্য রয়েছে। সেটা হয়তো আজ থেকে 40 বছর আগে মানুষদের এই চিন্তা ভাবনা ছিল না, কারণ 80 দশক 90 দশকে ধনতান্ত্রিক জোয়ার এসছে, তার প্রভাব কিন্তু একটা রয়ে গেছে, যেরকম হিরোশিমার প্রভাব পরবর্তীকালে এখন জেনেটিক্যালি ভাবে যেরকম একটা ফর্মুলেশন রয়ে গেছে তাদের জিনের মধ্যে, এখনো হিরোশিমা যারা যে সমস্ত শিশুরা আজও জন্মাচ্ছে, কিছু না কিছু অসুস্থতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক ওই ধনতান্ত্রিক বিপ্লব 80 দশকে 90 দশকে যেভাবে ঘটেছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দিয়ে, সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্যে দিয়ে, তারও কিন্তু প্রভাব মানুষের চেতনায় ঢুকে গেছে। না, আমি জন্মাচ্ছি মানে আমার হাতে একটা স্মার্টফোন চাই, আমার বাইক চাই, আমার এই সমস্ত জিনিসগুলো চাই, আমি সপ্তাহে উইকেন্ডে একদিন রেস্টুরেন্টে যাব,
কিন্তু একদিন রেস্টুরেন্টে গিয়ে যে পরিমাণ আমি খাবারটা খাচ্ছি এবং যে পরিমাণ খাবারের জন্য যত অর্থ আমি প্রদান করছি, আমার আশেপাশে হয়তো ওই দিনের মানুষ আছে, আমার আনন্দটা নিয়ে পাওয়া নিয়ে কথা, আমি সেই অর্থটা দিয়েই তাদের জন্য যদি একটি কেক, একটি বিস্কুট তাদের সন্ধ্যাবেলাটা দিয়ে দিই, সেখানে দেখা যাবে 100 জন শিশু তারা হেসে খেলে সেই সন্ধ্যাটা উদযাপন করছে, অথচ আমি 1000 টাকা দিয়ে জাস্ট এক পিস চিকেন নিলাম। অর্থাৎ এইখানে ধনতান্ত্রিক একটা বিভেদ, একটা আদর্শগত বিভেদ। অর্থাৎ আমিও রাজনীতি করছি, কিন্তু না, আমার সপ্তাহে একটা দিন একটা রেস্টুরেন্টে আমার যাওয়া দরকার। এই আদর্শগত চিন্তা ভাবনা একটা সাধনার মধ্যে দিয়ে আসে। সাধারণ মানুষের শিক্ষা বা সেই সাধনার মধ্যে দিয়ে যদি যায়, অবশ্যই সে করতে পারবে। মনি ঋষিরা করে গেছে, বিভিন্ন মানুষেরা করে গেছে, সুতরাং আমরা সাধারণ মানুষ আমরা চেষ্টা করলে পারবো, হয়তো অবসর একটা দিনে নিজেদের। ভারতের স্বাধীনতা আন্দোলনের যারা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে শহীদ, তো তাদের থেকেও কি তোমাদের আজকের লড়াইটা কি আরো বেশি কঠিন? সত্যি বলতে ব্যক্তিগত যদি জীবন থেকে বলি, প্রত্যেকেই আমরা কিন্তু স্ট্রাগল করছি, প্রত্যেকটা মানুষ। সেই সময় রাজনীতিটাই ব্যক্তিগত জীবন অনেক বেশি প্রায়োরিটি পেত, এখন ব্যক্তি জীবনটা অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। যেরকম 70-এর দশকে যদি বলেন, একটা মানুষ না চেয়েও রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ত। এরকম একটি মানুষ আছে, তার নাম হয়তো বলছি না, তিনি হয়তো এখন রিসেন্টলি মারাও গেছেন। তিনি প্রেসিডেন্সির একজন স্টুডেন্ট ছিলেন, মেধাবী স্টুডেন্ট ছিলেন, রাজনীতিতে জড়াতেনি না, দরকার পড়তো না, এবং সবাই তাকে সমীহ করতো না উনি একজন ভালো মানুষ, পড়াশোনা নিয়ে থাকে, আমাদের ছাত্র রাজনীতির মধ্যে ওকে ডাকবো না, মিটিং টিটিং হয়, আওয়াজ সায় দিচ্ছে, এটাই ভালো। কিন্তু নাম বিভ্রাটে সেই সময় যেহেতু টেলিকমিউনিকেশন এই সমস্ত কিছু ছিল না, তাকে নকশাল বলে একবার তুলে নিয়ে গেল, কারণ ওই নামেই হয়তো ওই পাড়ায় কোনো এক ভাড়াটে থাকতো এবং সে একটা বড় বংশের হয়তো ছেলে ছিল। চুপ তুলে নিয়ে গেল, যখন ভুল বুঝলো আবার পরের দিন ছেড়ে দিল। আবার হয়তো দেখা গেল হেস্টিংসের মধ্যে পুলিশের গাড়ির উদ্দেশ্য করে গুলি চলেছে, আর তাকে উদ্দেশ্য করে আবার পুলিশ এলো এবং তুলে নিয়ে চলে গেল। এবং তৃতীয়বার যখন এসছে, সে কিন্তু হয়তো পুলিশের গায়ে হাতে তুলে দিলে, এবং তখন হয়তো পুলিশরা ছিল না নকশালি, কিন্তু সে হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। অর্থাৎ পরিস্থিতি মানুষকে রাজনীতির সঙ্গে যুক্ত করে। সে হয়তো চায়ও, সে হয়তো তার বাবা হয়তো চেয়েছিল না আমি ছেলেকে বিদেশে পাঠিয়ে, কিন্তু পুলিশের কাছে যেহেতু নাম উঠে গেছে, সে রাজনীতি থেকে আর বেরোতে পারলো না। এবং রাজনীতিতে নকশা না হয়েও সে কিন্তু পরবর্তীকালে একটা সমীহ, তাকে সবাই সমীহ করেছিল, রাজনীতির জন্য নিজের কেরিয়ার স্যাক্রিফাইস করেছিল, ওকে অত্যাচারিত হতে হয়েছিল পুলিশদের কাছে, কিন্তু নকশা ছিল না। অর্থাৎ রাজনীতিজ্ঞ না হয়েও, রাজনীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠভাবে জড়িয়ে না থেকেও সে কিন্তু পরিপূর্ণভাবে নকশাল একটা স্ট্যাটাস পেয়ে গেল যে হ্যাঁ তুমি নকশাল ছিলে, কিন্তু সে ছিল না। ফলে পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ড করে। আমি যদি 47-এর দশকে দেখি, ওটা আমার বেসিক প্রায়োরিটি, আমাকে স্বাধীনতার জন্য ঝাঁপাতেই হবে, কিচ্ছু করার নেই, আমার কাছে ওই আই হ্যাভেন্ট এনি সেকেন্ড অপশন, আমাকে ওখানেই থাকতে হবে। স্বাধীনতা মানে এর মধ্যে তুমি স্বাধীনতা বলছো, স্বাধীনতা নিয়ে ঝাঁপাতে হবে, স্বাধীনতা মানে কি তোমাদের? সবাই কি বললাম, যদি বলেন সুনিশ্চিতকরণ, আমরা যদি সুনিশ্চিতকরণ যেটা তুমি বলছো ঠিক, স্বাধীনতা মানে বাক স্বাধীনতা। হ্যাঁ অবশ্যই। তো স্বাধীনতা তখন যে স্বাধীনতার জন্য তারা ঝাঁপিয়েছিল, জীবন দিয়েছে, আজকে তো এই সময় দাঁড়িয়ে তোমাদেরও সুনিশ্চিতকরণ কিছুতেই নেই, বাক স্বাধীনতাও আস্তে আস্তে অবশ্যই কমে যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে তো তোমরা তখনকার যে তাদের যে জীবন বা কঠিন লড়াই, আজকের লড়াইটা কি আরো কঠিন না? তোমরা লড়তে, এই লড়াইটা লড়তে ভালো লাগছে, দেখি লড়ে। সব লড়াইয়ের মধ্যে একটা কঠিনতা থাকে। আমাদের লড়াইয়ের কঠিনতা, সেই লড়াইয়ের কঠিনতা হয়তো ডিফারেন্স রয়েছে। আমরা হয়তো একক ব্যক্তি হিসাবে লড়ছি, তারা হয়তো সামগ্রিকভাবে লড়ছিলেন। ফলে সেখানে ব্যক্তিগত জীবন চেতনা যতটা প্রভাব ফেলেছে আমাদের কাছে পারিপার্শ্বিক অ্যাটমসফিয়ারের থেকে, কারণ আমি জানি হ্যাঁ আমার সরকার আমার সাথে আছে, আমি ফলে ব্যক্তিগত জীবন নিয়ে আমি লড়াই করছি, কিন্তু সেখানে আমার কোনো সরকারই ছিল না, আমাকে যা করতে হবে সরকার বদলানোর জন্য করতে হবে, তাহলে গিয়ে ব্যক্তিগত যে প্ল্যাটফর্ম সেটা আমি পাবো। এখানে হয়তো আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম আছে, কিন্তু দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে অনেক বিরোধিতা আছে, ফলে আমার এখানে পারস্পরিক সংঘর্ষের প্যাটার্নটা বদলে গেছে। ওখানেও আমাদের লড়াই হচ্ছিল, 70-এর দশকে লড়াই হচ্ছিল, 90-এর দশকে কত ছাত্র আন্দোলন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের একটা বিরাট ইতিহাস রয়েছে। তারপরেও কিন্তু এখনো সেই লড়াইটা চলে যাচ্ছে। এখনকার দিনে ছাত্র পরিষদ যারা টিএমসি রয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলের রয়েছে, তাদের মধ্যে কি সংঘর্ষ নেই? তারাও মানুষের জন্য কাজ করছে, অবশ্যই করছে। সেখানে বিরোধিতা আছে, তাদের মধ্যে কেরিয়ার রয়েছে, তারা ভাবছে আমি ছাত্র আন্দোলন করে যদি সেই জায়গায় যেতে পারি, এবং এই চিন্তাভাবনা কিন্তু প্রত্যেকে, এবং এই প্রত্যেকে যাওয়ার পথে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ফলে এই জিনিসগুলোর মধ্যে সেই বিরোধিতা রয়েছে, যেটা সেই সময় হয়তো মানুষদের মধ্যে ছিল না, কারণ সেখানে যাবে আমার একজনকেই আমাকে উচ্ছেদ করতে হবে, এবং সাধারণ মানুষের স্বার্থে, সেগুলো সরকার হোক বা অন্য কিছু হোক। তুমি ঠিকই বলেছো। তার মানে তুমি আজকে স্বীকার করছো এই সময় দাঁড়িয়ে যে আমাদের সরকার একটা কথা বলবে, তখন আমরা ব্রিটিশ রাজকে আমরা এই কথাটা বলতে পারতাম না, কারণ ব্রিটিশ আমাদের ছিল নাকি।
আমাদের সরকারে এই সংবিধানের তাহলে কি কি পরিবর্তন তোমাদের মতন ইয়ং জেনারেশনরা চায় যে আমাদের সরকার ভেবে, তুমি যে দলেই থাকো না, সেই দল হয়তো সরকারে নেই, কিন্তু আমাদের সরকার ভেবে তুমি কি তুমি তাদের পরামর্শ বা নিজের কথা বলতে পারো যে সমাজ বা আমাদের দেশ আরও যাতে উন্নতি হোক? স্বাভাবিক, প্রতিটা রাজনৈতিক দলের যেরকম আদর্শ থাকে, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তাদের রাজনৈতিক আদর্শ না, তুমি বর্তমান যারা ক্ষমতায় সেটা ধরো না, কারণ তুমি যখন আমাদের সরকার বলে দিয়েছো তার মানে এটাও তোমার সরকার। অবশ্যই অবশ্যই, একদম সেই হিসাবেই তুমি তোমার পরিবার হিসাবে তুমি একটা সুপরামর্শ দেবে তোমাদের মতন যৌবনের বা এখনকার জেনারেশনের ছেলেরা, কি তোমার মন থেকে একটা বলো যে কি পরামর্শ দিলে যে দেশ এগোবে, সমাজ এগোবে? প্রথমত মুদ্রা ব্যবস্থার যে দাম, অর্থাৎ সাধারণ মানুষদের ব্যক্তিগত যদি দেখা যায় বর্তমান পরিস্থিতিতে, তাদের আয়ের উৎস কম কিন্তু ব্যয়ের পরিমাণ অনেক বেশি, এবং সেই ব্যয়ের পরিমাণটা বেশিরভাগ নির্ধারিত হয় বিভিন্ন কেন্দ্রীয় বিভিন্ন প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ কিছু জিনিস, সেটা রান্নার তেল হতে পারে, রান্নার গ্যাস হতে পারে, বিভিন্ন ভোজ্য পদার্থের যে সমস্ত তেল বা খাদ্য সামগ্রীর যে সমস্ত বিশাল দাম, বা আমাদের কর্মহীনতা, অর্থাৎ বিভিন্ন মানুষের বর্তমানে চাকরি নেই, কাজ নেই, এই কাজের যদি একটা সুনিশ্চিতীকরণ থাকে, একটা আয়ের যদি সুনিশ্চিতীকরণ থাকে, এবং দামের যদি একটা নির্ধারিত করে দেওয়া হয়, যাতে প্রতি মাসে আমার মধ্যে সেই এটা না থাকে, আতঙ্ক না থাকে এই বাবা পরের মাসে আমার 100 টাকা সেই জিনিসটার দাম বেড়ে যাবে, কারণ আমার আয় তো বাড়ছে না, অথচ আমার ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই আয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছি আমি, আমার পরিবার, তাদের একটা জমানো পুঁজি বা সেভিংস, তাদের ভালো মন্দ, তাদের আশা আকাঙ্ক্ষা, ফলে এই একে অপরের সঙ্গে যখন এই জিনিসটার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দাম হোক বা যাই হোক, সেখানে এই ব্যক্তি জীবনে কিন্তু গভীরভাবে প্রভাব পড়ছে। এই প্রভাবটা কোনো না কোনোভাবে যে রাজনৈতিক দলই থাকুক না কেন, তার প্রতি একটা বিক্ষোভের একটা জায়গা সূচনা করছে, যেটা কোনো দলের ক্ষেত্রে যে রাজনৈতিক দলই তো উচ্চারণ করবে, তুমি আমাদের সরকার হিসেবে আমি তোমার সরকার। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি সরকার দেখে, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষদের প্রতি তার আস্থারও গভীর হবে। আমি সরকার হয়তো কিছুটা চেষ্টা করছে, হ্যাঁ তোমাকে আমি হয়তো মাসে 500 টাকার একটা সুনিশ্চিতীকরণ করছি, তোমার আমি হয়তো টিকাকরণের সুনিশ্চিতীকরণ করছি, কিন্তু সেই সুনিশ্চিতীকরণই সব নয়। অর্থাৎ সরকারের থেকে আমি যদি 500 টাকা পাচ্ছি, আমার দেখা যাচ্ছে 2500 টাকা এই সরকারেরই কোনো কারণে আমার হয়তো পকেট থেকে চলে যাচ্ছে, ফলে সেই জায়গায় এক্সট্রা যে 2000 যাচ্ছে, সেখানে আমার হয়তো ছেলের কিছু ভালো মন্দ, আমার সন্তানের কিছু ভালো মন্দ, আমার পরিবারের কিছু ভালো মন্দ, সেই জিনিসগুলো বিঘ্নিত হচ্ছে। মানুষ যখন দেখছে তার নিজের পারিবারিক জিনিসগুলো বিঘ্নিত হচ্ছে, যে কারণে তার প্রতি একটা মনোভাব আসে, সে যে সরকারই থাকুক না কেন, আমাদের সরকার আর বা থেকে শুরু করে প্রতিটা দেশে, প্রতিটা রাষ্ট্রে, ওই ব্যক্তি যেটা যেরকম বললাম, সোভিয়েত ইউনিয়নে যখন ব্যক্তি জীবনে প্রভাব পড়েছিল, সেটা সরকারের ওপরই বেশি আক্রোশটা হয়েছিল। এটা যদি দীর্ঘদিন চলতে থাকে, একটা বিপ্লবের মধ্যে দিয়ে এগোবে। কিন্তু সরকার যদি বুঝতে পারে যে না, আমার এই সমস্ত দাম যেটা ব্যক্তি জীবনে প্রভাব ফেলছে, আঘাত দিচ্ছে, মানসিকভাবে তাদের ভেঙে দিচ্ছে, এই জায়গাটাকে সরকারের লক্ষ্য রাখা উচিত। যে দলই হোক না কেন, যে আদর্শে বিশ্বাসী হোক না কেন, ডানপন্থী, বামপন্থী, চরমপন্থী, নরমপন্থী, সেটা বিষয় না, সাধারণ মানুষদের ব্যক্তিগত জীবন সুনিশ্চিত করা, এটাই বলবো। ধন্যবাদ। এই সময়ের এই প্রজন্মের প্রতিনিধিকে আমরা খুব সাধারণভাবে কিছু প্রশ্ন করেছিলাম, তার মতন করে সে উত্তর দিল। আপনারা অবশ্যই এই ব্যাপারে ভাববেন, আমাদের সুনিশ্চিত কিছু সুপরামর্শ দেবেন, এই আশা রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন করছি। ধন্যবাদ।